বিশ্ব রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো ছোট হলেও প্রভাব বিশাল। হরমুজ প্রণালী ঠিক তেমনই একটি জায়গা। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সরু জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলির অধিকাংশ জ্বালানি রপ্তানি এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয়। এই কারণেই হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্ব জ্বালানি নিরাপত্তার লাইফলাইন। এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং সামরিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী। প্রায় 50 কিমি চওড়া। সবচেয়ে সরু এলাকাটি মাত্র 33 কিমি চওড়া। আরব সাগরের সঙ্গে গালফের সংযোগ এই প্রণালী। তবে এই প্রণালী খুবই গভীর। প্রথমেই নজর রাখব হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20% এই প্রণালী দিয়ে যায়। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই জলপথ পার হয়। সৌদি আরব, ইরান, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে। 2025 সালের পরিসংখ্যান বলছে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে প্রায় 2 কোটি ব্যারেল অশোধিত তেল পাস করানো হয়। প্রতি বছর গড়ে প্রায় ভারতীয় মুদ্রায় 50 লক্ষ কোটি টাকার বাণিজ্য চলে এই প্রণালীতে। প্রতি মাসে প্রায় 3000-এর বেশি তেলবাহী জাহাজ চলাচল করে এই সরু প্রণালী দিয়ে। ইরান প্রতিদিন গড়ে 1.7 বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। 2025 সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে ভারতীয় মুদ্রায় 6700 কোটি টাকার তেল রপ্তানি করেছে ইরান। সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের ডেটা বলছে তেল থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় এটাই। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বন্ধ হরমুজ প্রণালী, কার্যত থমকে বাণিজ্য। আমদানি রপ্তানিতে প্রভাব পড়ছে। হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় জাহাজের লম্বা লাইন। হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় 38টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। সেক্ষেত্রে প্রায় 1100 নাবিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ভারত। ইতিমধ্যেই মিসাইল হামলায় মৃত্যু হয়েছে জাহাজে কর্মরত 3 জন ভারতীয়র। সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও নিজের চাহিদা মতো ভারতকে নিজের চাহিদার প্রায় 85%-এর বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50% তেল হরমুজ প্রণালী পেরিয়ে আসে। আর এই হরমুজ প্রণালী পুরোটাই ইরানের দখলে বলে দাবি করেছে তারা। ফলে বিশ্বের এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বড়সড় ধাক্কা আমদানি ও রপ্তানিতে। ফলে বলা যেতে পারে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ প্রভাব পড়ছে ভারতের ওপর। কারণ ইতিমধ্যে তেহরান বলে দিয়েছে চীন ছাড়া অন্য কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে দেখলে তা গুড়িয়ে দেওয়া হবে। ফলে এই সিদ্ধান্ত রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কপালে। একটা কথা মাথায় রাখতে হবে, ভারতের নিজের কাছে খুব একটা তেল মজুদ নেই। তেলের জন্য আমদানির ওপরই বেশি নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর তেল সংকটের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। সূত্র মারফত জানা যায় এখন ভারতের কাছে 25 দিনের কাজ চালানোর মতো তেল রয়েছে। সেই অশোধিত তেল শোধন করে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য তৈরি করা যেতে পারে। তবে তারপরই শুরু হতে পারে সমস্যা। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর জন্য তৈরি বিপদের বন্ধু রাশিয়া। 9.5 মিলিয়ন ব্যারেল রাশিয়ার অশোধিত তেল সমুদ্রপথে বেরিয়ে পড়েছে। ছাড়পত্র পেলে সেই তেল আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দেশে। এই পরিস্থিতিতে মাথায় রাখতে হবে ট্রাম্পের হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য চাপানো বাড়তি 25% শুল্ক তুলে নিয়েছেন। যদিও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে পুতিনের দেশ থেকে তেল কিনলে আবার সেই শুল্ক চাপানো হবে। তাই সে কথা মাথায় রেখে আপাতত বিকল্প পথ খুঁজছে নয়াদিল্লি। বিকল্প পথে মরিয়া ভারত। 1. আমেরিকার শুল্কের মুখে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে ভারত। চাহিদা মেটাতে প্রয়োজনে সেই পথেই হাঁটতে পারে ভারত। 2. আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে পারে ভারত। 3. হাত দেওয়া হতে পারে কৌশলগত তেল মজুদ ভাণ্ডারে, যেখানে প্রায় 7 দিনের তেল মজুদ থাকে। হরমুজ প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। এখানকার প্রতিটি ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বড় প্রভাব ফেলতে পারে। তাই এই সরু জলপথকে ঘিরে সবসময় নজর রাখে বিশ্বের বড় শক্তিগুলি। বিশ্ব জ্বালানি নিরাপত্তা যতদিন তেলের ওপর নির্ভরশীল থাকবে, ততদিন হরমুজ প্রণালীও থাকবে বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভূকৌশলগত কেন্দ্র হিসেবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে 4 দশকের সবচেয়ে শক্তিশালী মুখ, ইরানের সর্বোচ্চ নেতা, একজন ব্যক্তি যার এক নির্দেশেই বদলে যেত আঞ্চলিক সমীকরণ, সেই আয়াতুল্লাহ আলী খামেনি আজ আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে তেহরানের বুকে নিহত হয়েছেন 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতা। অভিযানের নাম অপারেশন রোরিং লায়ন। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে সম্ভব হলো এই হামলা? কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজনকে লক্ষ্যবস্তু করা হলো?
সূত্র বলছে কয়েক মাস ধরে ইরানের শীর্ষ নেতৃত্বের উপরে গোপনে নজর রাখছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। খামেনি দৈনন্দিন রুটিন, কোথায় থাকেন, কার সঙ্গে দেখা করেন, কিভাবে যোগাযোগ করেন, হামলার আশঙ্কায় কোথায় আশ্রয় নেন, সবকিছু বিশ্লেষণ করা হচ্ছিল। ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতারা সচরাচর একই স্থানে একসঙ্গে বৈঠক করতেন না, কিন্তু কয়েকদিন আগে সেই বিরল সুযোগ তৈরি হয়। শনিবার সকাল তেহরানের একটি সুরক্ষিত কম্পাউন্ড, এখানেই রয়েছে সর্বোচ্চ নেতার অফিস, প্রেসিডেন্সিয়াল কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা দপ্তর। সকালবেলায় খামেনি তুলনামূলক নিরাপদ মনে করতেন নিজেকে। রাতের পরিবর্তে দিনের আলোতেই হামলার সম্ভাবনা কম, এমনটাই ধারণা ছিল তার। আর এই সুযোগটাই কাজে লাগায় ইসরায়েল। ইসরায়েলের সেনাপ্রধান আল জামির পাইলটদের উদ্দেশ্যে বার্তা দেন, শনিবার ভোরে শুরু হবে অপারেশন রোরিং লায়ন। তোমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুমতি পেয়েছো, আমরা ইতিহাস তৈরি করছি। সকাল প্রায় 6টা, ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে উঠে যায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্ভুল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একযোগে আঘাত করা হয় 3টি জায়গায়, যেখানে উপস্থিত ছিলেন খামেনি এবং শীর্ষ সামরিক নেতারা। সূত্র অনুযায়ী বৈঠকে উপস্থিত ছিলেন আলী শামখানি, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে, আরও একাধিক সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তা। হামলাটি ছিল অত্যন্ত সমন্বিত। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়। 3টি স্থানে একসঙ্গে আঘাত হানায় পালানোর সুযোগ পাননি কেউই। কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, তিনি আমাদের গোয়েন্দা নজরদারি এবং অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেননি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আজ আমরা একটি অভিযানে খামেনিকে হত্যা করেছি। দু সালের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে খামেনিকে লক্ষ্য করার সুযোগ পাওয়া যায়নি। তখন ইরানি সেনাবাহিনী তাকে গোপন স্থানে সরিয়ে নেয়, কিন্তু এবার পরিস্থিতি আলাদা ছিল। মাসের পর মাস সামরিক প্রস্তুতি চলছে। 2টি বিমান ঘাঁটি, রণতরী, শতাধিক যুদ্ধ বিমান, সাবমেরিন মোতায়েন করা হয় মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটনে বারবার বৈঠক হয়েছে। মার-আ-লাগোতে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক হয় বড়দিনের পরপরই। কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনা চললেও শেষ পর্যন্ত সামরিক পথই বেছে নেয় যুক্তরাষ্ট্র। জেনেভায় শেষ দফা আলোচনায় অচলাবস্থা তৈরি হলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইরানের প্রতিক্রিয়া। ইরান আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, আমেরিকা খামেনি মৃত্যুর প্রতিশোধ পাবে। আমরা চুপ করে বসে থাকবো না। রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে হামলায় খামেনি পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। তেহরানে শোক এবং ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্বজুড়ে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। 4 দশকের নেতৃত্বের অবসান হলো এক সকালের হামলায়। একটি অপারেশন দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কত দ্রুত বদলে যেতে পারে। কিন্তু এখানেই কি শেষ, নাকি এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের সূচনা? বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে, কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে প্রতিটি হামলারই প্রতিধ্বনি দীর্ঘ হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।